লাল টকটকে শাড়ি পরে একজন সুপুরুষের হাত ধরে বউ সাজে মায়ের সামনে দাঁড়িয়ে আছে ইফা। নীলুফা নিজের মেয়ের এমন নববধূ সাজে পরপুরুষের সাথে দেখে প্রচুর রেগে যায়। মেয়েকে উদ্দেশ্য করে বলে, ইফা, এইসব কেমন বেহায়াপনা? তাই বলে সে রাগের বশে মেয়ের গালে থাপ্পড় দিতে হাত উঁচু করতেই এক বলিষ্ঠ হাত তাকে বাধা দেয়। গম্ভীর কণ্ঠে বলে, আপনার কোনো অধিকার নেই আমার স্ত্রীর গায়ে এভাবে হাত দেওয়ার। নীলুফা বেগম বলে, আরে যে পুরুষ ঘরে সুন্দরী বউ আরেকটা বিয়ে করতে পারে সে কখনো ভালো স্বামী হতে পারে না। ইফা তার মায়ের সামনে এসে বলে, আরে মা, তোমার সমস্যা কোথায়? দাইয়ানের ঘরে বউ আছে বলে সমস্যা? আচ্ছা, উনি তার প্রথম স্ত্রীকে তাড়িয়ে দিবে, এবার তুমি খুশি তো? নীলুফা এবার নিজের মায়ের গালে ঠাটিয়ে থাপ্পড় দিয়ে বলে, বেঈমান মেয়ে একটা, যাদের অনুগ্রহের খেয়ে পড়ে বেঁচে আছিস, তাদের মেয়ের সংসারটা এভাবে ভেঙে চুরমার করতে তোর একটু বিবেকে বাঁধলো না? মানুষেরা ঠিকই বলে খারাপের রক্ত কখনো ভালো হয় না। তোর মতো মেয়েকে জন্মের সময় মেরে দেওয়া উচিত ছিল আমার, তাহলে আজ ওই মমতাময়ী মায়ের মেয়ের সংসারটা বেঁচে যেত। ইফা বিরক্তিকর স্বরে বলে, ইফ মা, এত নাটক করিও না তো। কেউ সাহায্য করছে বলে সারা জীবন তার দায় হয়ে থাকতে হবে নাকি? তাছাড়া দাইয়ান আমাকে ভালোবেসে বিয়ে করেছে। দোয়া করার থাকলে করো, নয়তো চুপচাপ থাকো। তবুও পরের মেয়ের জন্য ওকালতি করতে এসো না। নীলুফা বলে, তুই পেটে থাকতে তোর বাপে অন্য মহিলার হাত ধরে আমাদের ছেড়ে চলে গেছিল, তখন তোর রক্তের কেউ সাহায্য হাত বাড়িয়ে দেয়নি। তুই আজ যে মেয়ের সংসারটা ভাঙলি, ওই রিমসার বাবা মা আমাকে আশ্রয় দিয়েছিল, তোকে পৃথিবীর আলো দেখতে সাহায্য করেছে। শুধু কি তাই, তারা তোকে নিজের মেয়ের থেকে কম ভালোবাসা দেয়নি। রিমসার বাবা মা সব সময় তোকে সকল চাহিদা পূরণ করেছে। রিমসা তোকে নিজের বোন ছাড়া অন্য কিছু কখনোই ভাবে নাই। সেই তুই আজ মেয়েটার দুনিয়া উজাড় করে দিতে পারলি। আর কোনোদিন কেউ কারো উপকার করতে চাইবে না। যদি কারো উপকার করার জন্য নিজের ঘরে আগুন লাগে, কেউ জেনে বুঝে দুধকলা দিয়ে কালসাপ পুষবে না। তুই তো কালসাপের থেকেও বিষাক্ত। তুই কোনোদিন সুখী হতে পারবি না। অন্যকে কষ্ট দিয়ে বা অন্যের সংসার ভেঙে কখনো নিজে সুখী হওয়া যায় না। ইফা বিরক্তিবোধ করে দায়রানকে উদ্দেশ্য করে বলে, এই, তুমি এখান থেকে আমাকে নিয়ে তোমার বাড়িতে চলো। আমার মা বেশি খ্যান করছে। এর এত খ্যান শোনার সময় আমার নেই। এত বকবকানি শুনলে মাথা ব্যথা করে। শেষে আমার মাথা ব্যথার জন্য কি বাসরাতটা নষ্ট করব? দায়রান ইফা আর নিজের ভবিষ্যৎ চিন্তা করে স্ত্রীর হাত ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করে। এদিকে ইফার মা প্রলাপ করে বলে, ইফা, তুই বড় ভুল করেছিস রে মা। যে মেয়ে ছোট থেকে কখনোই অন্যায় অত্যাচার সহ্য করে না, সে মেয়ে সহজেই তোকে তার স্বামী নিয়ে সংসার করতে দেবে। যে মেয়ে ছোট থাকতে অন্যায়ের প্রতিবাদ করার জন্য বনবাসী হয়েছিল, সেই যখন সুখের মুখ দেখেছে, সেই সুখ তোকে এত সহজে নষ্ট করতে দিবে। তুই যদি কোনোদিন বিধ্বস্ত হয়ে ফিরে আসিস, আমি কখনোই তোকে আমার বুকে আঁকড়ে রাখবো না। এদিকে চেয়ারম্যান বাড়ির সদর দরজার সামনে নতুন বউ নিয়ে দাঁড়িয়ে আছে দায়ান। বাড়ির সদর দরজার সামনে শোরগোল শুনে রিমসা এগিয়ে আসে। সদর দরজার সামনে যে তার জন্য বড় ধরনের সারপ্রাইজ অপেক্ষা করছিল, সে সারপ্রাইজ যে তার দুনিয়া অন্ধকার করার জন্য যথেষ্ট। নিজের স্বামীর পাশে সতীন রূপে নিজের কাছে মানুষটি দেখে রিমসা অবাক। এটা কিভাবে সম্ভব? যাকে নিজের ছোট বোনের থেকে বেশি ভালোবাসা দিয়েছে, কোনোদিন বুঝতে দেয়নি সে আমাদের আপন কেউ না, আজ সে আমার সংসারটা এইভাবে ভেঙে গড়িয়ে দিতে পারলো। হয়তো এই জন্য মানুষেরা বলে, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। এইসব চিন্তা ভাবনা করে সেখানে ধপাস করে বসে পড়ে রিমসা। নিজের চোখের জলকে বাঁধ ভাঙাতে এত সহজেই দেবে না। নিজেকে শক্ত করে সদর দরজার সামনে যেয়ে দাঁড়ালো সোজাভাবে। সে স্বামীর পাঞ্জাবের কলার ধরে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। ঘরে বিয়ে করা বউ থাকা অবস্থায় আপনি দ্বিতীয় বিয়ে কেন করেছেন? দায়ান ধুলা পরিষ্কার করার মতো নিজের গা থেকে রিমসার হাত সরিয়ে বলে, আমি কোনোদিনও তোকে বিয়ে করতে চাইনি। আমাদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। আমি ইফাকে ভালোবাসি। ইফার সাথে সারা জীবন একসাথে পথ চলার স্বপ্ন দেখেছি। সেখানে তুমি হঠাৎ আমার জীবনের কালবৈশাখী ঝড় ছাড়া আর কিছুই না।
রিমসা সোজাভাবে স্বামীকে প্রশ্ন করে। আচ্ছা, মেয়েদের জীবনে বিয়ে কয়বার হয়? প্রথম স্বামী জীবিত থাকলে তার সাথে সারা জীবন থাকতে হয়। স্বামী মারা গেলে অথবা ডিভোর্স হলে তখন মেয়েদের দ্বিতীয় বিয়ে হয়। পুরুষের মতো নারীদের 4টা বিয়ের অনুমতি নেই। দায়ান বলে, তোমার মতো বেহায়া মেয়েদের জীবনে প্রেম বিয়ে বহুতবার হয়। অযথা আমার কানের কাছে আপনি, আমার স্বামী, আমার পুরো পৃথিবী এসব বলে ক্যাচাল করবে না। তোমাকে বিয়ের আগে থেকে আমার পছন্দ ছিল না, তবু পরিবার আর সমাজের চাপে পড়ে বহুত মাস দায়বদ্ধতার সংসার করেছি। এখন তো মুক্তি দাও আমাকে। সেই সময় সেখানে দায়ানের বাবা বদরুদ্দিন চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়ে ছেলের গায়ে ঠাসিয়ে চর বসিয়ে দেয়। তারপর সে বলে, তুই কার চরিত্রের দিকে আঙ্গুল তুলেছিস জানিস? আরে ওই মেয়ের চরিত্রের দিকে কালি তুই ছিটিয়ে নোংরামি করতে চেয়েছিলি। তোর নোংরামির শাস্তি স্বরূপ আমি তোকে শিক্ষা দিতে ওই মেয়েকে বাড়ির বউ করে এনেছিলাম। আজ আমার আফসোস হচ্ছে কেন ওই মেয়েটাকে তোর মতো জানোয়ারের বউ করে এ বাড়িতে এনেছিলাম। দায়ান রিমসার চুলের মুঠি ধরে বলে, আজ তোর জন্য আমার বাবা আমাকে এত কথা শোনাচ্ছে, বেহায়া নির্লজ্জ মেয়ে। রিমসা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আপনি যদি একটু আমাকে ভালোবাসতেন তাহলে হয়তো এই পৃথিবীর সব থেকে সুখী মানুষের সংসার হতো আমাদের। আফসোস, আমার হৃদয়ের সুখ আপনি, কিন্তু আপনার হৃদয়ের মরিচা হতে পারি নাই। তবে আফসোস করি না। কথাগুলো বলা শেষ না হতেই দায়ান রিমসাকে ধাক্কা দিয়ে ঘরের সদর দরজার সামনে থেকে সরিয়ে দেয়। বদরুদ্দিন সাহেব রিমসাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মারে, আমার জন্য তোর জীবনটা বিষাক্ত হয়ে গেল। এই ছেলেটাকে সঠিক পথে কোনোদিন আনতে পারবো না। তুই বরঞ্চ বাবার বাড়িতে ফিরে যা, নতুন করে জীবনটাকে শুরু কর। জানি মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, তবে ভুলে যাস নে মা, খারাপ লোকের সাথে থেকে জীবন নষ্ট করার থেকে ভালো তাকে মুক্তি দিয়ে নতুন করে জীবনটাকে সাজানো। বাকিটা তোর ইচ্ছে। রিমসা তাচ্ছিল্যের সাথে বলে, বিয়ে দেওয়ার সময় কেউ আমার ইচ্ছার কথা জানতে চায়নি, অথচ বিয়ের পর থেকে সবাই আমাকে আমার ইচ্ছা মতো চলতে বলেছে। কি এক অবস্থা! কেউ সংসারটা সাজিয়ে দিতে পারলো না। আমার অগোছালো সংসারটা সাজানোর আগেই ভেঙে কুড়িয়ে গেল। এটাই কি আমার জীবনের পরিণাম ছিল? পরের দিন সকালে চেয়ারম্যান বাড়ির সকলের ঘুম ভাঙে। বাড়ির বাইরে লোকজনের শোরগোল শুনে বাড়ির সদস্যরা বাইরে এসে জানতে পারে তাদের গ্রামের শেষে যে রূপসী খালটা আছে সে খালের পাড়ে আজও একজন লাশ পড়ে আছে। সকালে গ্রামের জেলেরা খালে মাছ ধরতে যেয়ে দেখে পানির ভেতরে মাথা আর শরীরটা উপরে। তাদের বুঝতে বাকি থাকে না এটা লাশ, আর মৃত মানুষের লাশের গায়ে হাত দিলে পুলিশের ফ্যাসাদে পড়তে হবে। এর আগেও এমন লাশ পড়েছিল এই খালের পাড়ে। গ্রামের লোকজন সে লাশ ডাঙাতে এনেছিল বলে কত শত কাহিনী। গ্রামের নিরীহ বেচারা মানুষদের পুলিশ কম হয়রানি করেনি। তারপর থেকে সবাই কান ধরেছে, যে কাজে পুলিশ আছে সে কাজের মধ্যে আমরা নাই। তাই তারা সকাল সকাল চেয়ারম্যান বাড়িতে এসেছে। যা কিছু করার গ্রামের চেয়ারম্যান মেম্বাররা করবে। গ্রামের সহজ সরল মানুষেরা নাই এই ভেজালের মধ্যে। বদরুদ্দিন সাহেব বাহিরে এসে এত লোকের জামাত দেখে জানতে চায় কি হয়েছে, এত শোরগোল কিসের। গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টারই বললেন, চেয়ারম্যান সাহেব, আজকেও খালের পাড়ে একটা লাশ পাওয়া গেছে। বদরুদ্দিন সাহেব চিন্তিত হয়ে সাথে সাথে বলেন, ইন্না লিল্লাহ, আজকে আবার কে মরেছে আল্লাহ জানে। তোমরা লাশটাকে উল্টে পাল্টে দেখো নাই কার লাশ? পাশের এক যুবক বলে, হ্যাঁ, আর তো কাজকাম নাই আমাদের, এই লাশের গায়ে হাত দিয়ে হাজতে যাওয়ার ব্যবস্থা করি, তাই না? এসব খুন খারাপির ব্যাপার স্যাপার পুলিশ কেস হবে। আপনি পুলিশের কাছে খবর দেন, যা করার পুলিশ এসে করবে। চেয়ারম্যান সাহেব দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, আল্লাহ জানে আমাদের এই সুন্দর গ্রামটি যে কার নজরে পড়েছে আল্লাহ জানে। তারপর সে দ্রুত তার মুঠোফোন হাতে নিয়ে পুলিশকে লাশের কথা সম্পর্কে অবগত করেন। এদিকে বদরুদ্দিনের বড় ছেলে দিরহাম এসে বলে, বা আগে বলেছিলাম আপনার ছোট ছেলের বউটা আপার, না হলে দেখেন যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছে সেদিন থেকে হয়তো অশান্তি, এমনকি রহস্যজনকভাবে লোকজন মরতে শুরু করেছে। তখন চেয়ারম্যানের একমাত্র মেয়ে ইলমা এসে বলে, বড় ভাইয়া, অযথা ছোট ভাবির নামে মিথ্যা অপবাদ দিতে চেষ্টা করবেন না। পুরো গ্রামের লোকেরা জানে
ওই খালাটা এমনিতে ভয়ানক অভিশপ্ত। দিনের বেলায় সেখানে কেউ এলাকায় যায় না, জানো, সেখানে কেউ রাতের বেলা যাবার সাহসও করে না। ওই রূপসী খালা নিয়ে লোকমুখে কাহিনীর অভাব নেই। তাহলে কিসের ভিত্তিতে ছোট রিমসা ভাবিকে দোষী বলছো? তখন দায়ানের বড় ভাবি তার স্বামীর হাত ধরে আড়ালে সরিয়ে নিয়ে বলে, এই আপনার ঘটে বুদ্ধিশুদ্ধি কবে হবে? এক মেয়ের বাপ হয়ে গেছেন, এক ঘোর লোকের সামনে রিমসাকে অপমান করার চেষ্টা না করে নিজের পজিশনটা তো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতেন। তাছাড়া কাল আপনার ভাই কি কেচ্ছা করেছে তার সম্পর্কে গ্রামের সকলে অবগত। তাই রিমসা এখন অবলা নারী, তাকে সাহারা দিন, অপমান নয়। তাহলেই তো সবার চোখে আপনার স্থান উঁচু হবে। দিরহাম বউয়ের কথায় যুক্তি শুনে একটু দমে যায়। এদিকে দায়ান রুম থেকে বেরিয়ে চোখ কসলাতে কসলাতে রুম থেকে বাহিরের দিকে আসছিল। ঠিক সেই সময় দিরহামের চোখ পড়ে তার ছোট ভাইয়ের উপর। দ্রুত দায়ানকে পথিমধ্যে আটকে দিয়ে বলে, নাউজুবিল্লাহ, বাড়ির মান সম্মান সাত সকালে এভাবে নষ্ট করা দরকার নেই। তুই দ্রুত নিজের রুমে যা। দায়ান বিরক্ত বোধ করে বলে, আমি কি এমন করেছি যার জন্য আপনার নাউজুবিল্লাহ পড়া লাগছে? দিরহাম বলে, কাল যে দ্বিতীয় বিয়ে করে বাসর ঘর করেছেন তার প্রমাণ বুঝি বাইরে উপস্থিত জনগণকে দেখাইতে চাইছিস? দায়ান আর বড় ভাইয়ের সাথে তর্ক না করেই নিজের রুমে চলে যায়। রুমে এসে সোজা দরজা বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়ে। যা গেলাম না বাহিরে, তোরা থাক তোদের মান সম্মান নিয়ে। এদিকে গ্রামের উৎসুক জনগণ মরা দেখার জন্য দল বেঁধে সেই রূপসী খালের পাড়ে যাচ্ছে। রিমসা তখন তার ননদ ইলমা আর বাড়ির কাজের মেয়ে ঝর্ণাকে বলে, চলো আমরাও রূপসী খালে পাওয়া লাশটা দেখে আসি। রিমসার মুখে এমন কথা শুনে ইলমা আর ঝর্ণার চোখ কোটু থেকে বাইরে বেরিয়ে আসার উপক্রম। ঝর্ণা বলে, ভাবি আপনি ঠিক আছেন? কালকের শোক বুঝি এখনো সামলে উঠতে পারেন নাই, তাই না? রিমসা তাচ্ছিল্যের সাথে বলে, কালকের শোকটা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, তাই তা থাক না। অন্তরের ভেতর কয়লার জলজন্ত আগুন হয়ে, বাইরে না হয়ে ঠান্ডা ছাই হয়ে প্রকাশ্যে থাকি। ইলমা বলে, দায়ান ভাই কোনোদিন সঠিক জিনিসের কদর বুঝলো না, তাই তো আপনার মতো হীরা ফেলে রেখে ওই ভাঙা আয়নার কাছে নিয়ে আসছে বাড়িতে। আপা ঠিক কথা বলছেন, ভাইজান বুঝবে একদিন। সে দ্বিতীয় বিয়ে করে মস্ত বড় ভুল করেছে। রিমসা এবার একটু জোরে বিরক্তিকর সাথে বলে, তোমরা কি যাবে আমার সাথে মরা দেখতে, নাকি আমি একাই চলে যাব? ইলমা বলে, আপনি এই বাড়ির বউ হয়ে আসার পর একদিনও একা কোথাও গেছেন? আমি আপনার সাথে সব সময় ছায়ার মতো থেকেছি, আর আমার ছায়া ঝর্ণা। তাহলে আজ আপনার এই দুঃখের দিন একলা ছাড়ি কেমনে? রিমসা বলে, হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকে তোমাদের দুজনের জন্য আমি এতগুলো দিন এখানে টিকে আছি, নয়তো বিয়ের পরের দিন হয়তো আত্মহত্যা করতে হতো আমাকে। ইলমা রিমসাকে জড়িয়ে ধরে বলে, আরে ভাবি, ওইসব বাজে কথা বাদ দাও, বলো মরা দেখতে সত্যিই যাবে? রিমসা হাস্যমুখ করে বলে, হ্যাঁ, আমার মরা মানুষ দেখতে খুব ভালো লাগে। আহা, দুনিয়ার সকল মোহমায়া ত্যাগ করে তারা নিজের আসল দুনিয়ার পথে পাড়ি দেয়। ইলমা বলে, ভাবির মাথা সত্যিই গেছে। বলেই রিমসা ইমন ঝর্ণা চলে রওনা দেয় মরা দেখতে। এদিকে ঝর্ণা যাওয়ার সময় তার মাকে বলে, আম্মা সকালের সব কাজ তুমি দেখো, আমি একটু বেরিয়ে এসে বাকিটা সামলে নিব। ঝর্ণার মা কিছুই বলে না। এই চেয়ারম্যান বাড়িতে ঝর্ণার মা কাজ করে, তাই মায়ের সাথে মেয়েও মাঝে মাঝে কাজ করে। তবে কেউ তাদের কাজের লোক মনে করে না, তাদের বাড়ির একজন সদস্য মনে করে। এবারের মেয়ে ইলমার সাথে ঝর্ণা ছোট থেকে বড় হয়েছে। ইলমা কখনো ঝর্ণাকে বুঝতেই দেয়নি সে বাড়ির কাজের মেয়ে, তাই কাজ করতে কষ্ট হলেও ঝর্ণার মা এই তিনজনের মাঝে মধ্যে লুকোচুরিগুলো সবার আড়ালে রাখে, কখনো প্রকাশ্যে আনে না। এদিকে ইফা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে শাশুড়িকে সাহায্য করতে আসে। রেহেনা বেগম দায়ানের মা, তাকে জব্দ করতে রান্নার সকল দায়িত্ব তাকে দিয়ে দেয়। সকাল থেকে শুরু করে দুপুরবেলা সব রান্না ইফাকে মাটি চুলায় করতে হবে, তাও আবার একা, কেউ কোনো সাহায্য করবে না। ইফা এবার নিজের ফাঁদে নিজেই পড়েছে। শ্বাসঘুষ করে পাটোরা এসেছিল শাশুড়িকে পটাতে, কিন্তু শাশুড়ি তাকে চাকরানি বানিয়ে রাখলো।
ইফার কত শখ ছিল চেয়ারম্যান বাড়ির ছোট বউ হয়ে রাজরানীর মতো থাকবে, তবে তার সে সকল আশায় শাশুড়ি যান পানি ঢেলে দিল। রেহানা বেগম নিজের রুমের দিকে প্রস্থান করার পূর্বে ঝর্ণার মাকে সাহায্য করতে নিষেধ করে বলে, নতুন বউ সব কাজ একা করবে, কেউ যেন ভুলেও তাকে সাহায্য না করে, এদিকে পূর্ণ দৃষ্টি রাখবে, ঝর্ণার মা বলে। রেহানা বেগম রান্নাঘর থেকে প্রস্থান করে ইফার ঝর্ণার মাকে সাহায্য করতে বললে সে রেহানা ভাবিকে ডাকার হুমকি দিতে শুরু করে। ইফা আর কিছু বলার সাহস করে না। ঝর্ণার মা মনে বলে, লাশ দেখতে এসে বিপদে পড়েছে রিমসা, কারণ সে যতটা উৎসাহ নিয়ে লাশ দেখতে এসেছিল সে উৎসাহের সামনে উপস্থিত মানুষটাকে দেখে সে চুপসে যাওয়া বেলুনের মতো চুপসে গেছে। তাদের সামনে দায়ান দাঁড়িয়ে আছে। এমন ভিড়ের মধ্যেও নিজের বাড়ির মহিলাদের চিনতে তার একটুও দেরি হয়নি। দায়ানকে দেখে ঝর্ণা ইলমাকে উদ্দেশ্য করে বলে, ইলমা আপা, আপনার ভাইনা তার নতুন বউ কোলে নিয়ে ঘুমে কাতর ছিল, তাহলে আমাদের আগে হেঁটি এখানে আইলো কেমনে? ইলমা বিরক্তির সাথে বলে, বেশি ঢং করে কথা বলতে যাবি না। তাছাড়া ঝর্ণা, তুই হয়তো ভুলে গেছিস ভাইয়ার বাইক আছে, তার বাইকে আসতে সময় লাগবে না। যে হাওয়ার গতিতে বাইক চালিয়ে বেড়ায়, কেন যে রাস্তায় ওই বাইকটা উল্টায় পড়ে না একদিন, তাহলে বুঝবে স্টাইলিশ বাইক চালানোর সাজা। ঝর্ণা বলে, আফা আর এমন কথা বললেন না, আগে ভাইয়ের এক বউ ছিল, এখন তার দুই বউ, তার কিছু হলে বউ দুটোর কি হবে? তাছাড়া নতুন বউটার সাথে তার রোম্যান্স করাও হলো না ঠিক মতন। ইলমা বলে, ওই ইফা ডাইনের কি হবে জানিস না? ওদের রোমান্সের মুখে ছাই। তবে হ্যাঁ, আমার কলেজের টুকরো ভাবির জন্য আমি আছি। দরকার হয় আমি বিয়ে করে আমার জামাইয়ের সাথে রিমসা ভাবির বিয়ে দিয়ে আমার সতীন বানায় রাখবো। ঝর্ণা দ্রুত ইলমার মুখে হাত দিয়ে চেপে বলে, আপা, ভুলেও এমন কথা বলবেন না। আর এক সতীনের জ্বালায় ভাবি সারা রাত ঘুমোয় না, তার ওপর আপনার মনের এমন কুচিন্তা সম্পর্কে জানলে তো খবর আছে। ইলমা ঝর্ণাকে ফুসফুসিয়ে বলে, ঝর্ণা রে, ভাবি আর ভাই সামনাসামনি, এখন এখানে কি হবে তোর মনে হয়? ঝর্ণা বলে, ঝড়ের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করতে নেই, নয়তো সে ঝড়ে আমরা হারিয়ে যেতে পারি, তাই যত সম্ভব নিজেদের আড়ালে রাখি। এরপর দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আসলে ওরা তিনজন বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আসছিল। রিমসা ওদের দুজনের সামনে ছিল, আর ওরা দুজন রিমসা থেকে একটু দূরে রেখে পেছনে হাঁটছিল। তাই রিমসা ওদের দুজনের ভেতরের আলোচনা সম্পর্কে অবগত নয়। দায়ান রিমসাকে দেখে কঠোর আওয়াজে বলে, তুমি এত ভিড়ের মধ্যে এখানে কেন এসেছো? এখানে আসার অনুমতি দিয়েছে কে তোমাকে? রিমসা তাচ্ছিল্যের সাথে বলে, এখানে উৎসুক জনতার মতো আমিও মরা দেখতে এসেছি, আর বাকিরাও হয়তো কারোর থেকে লাশ দেখার অনুমতি নিয়ে আসে নাই, তাই না? দায়ান গম্ভীর কণ্ঠে বলে, আমি বাকিদের কথা জানতে চাইনি। তুমি চেয়ারম্যান বাড়ির বউ হয়ে এখানে আসার সাহস করো কি করে? রিমসা বিরক্তির সাথে বলে, আমার উপর অধিকার বোধ দেখাতে আসবেন না। আপনার যত খেজুরে আলাপ আছে সেসব না হয় আপনি আপনার বউ ইফার সাথে করবেন। আমার সাথে কোনো রকমের কথাবার্তা না বললে খুশি হব, কারণ দ্বিতীয় বিয়ে করে আপনি স্বামীর অধিকার হারিয়ে ফেলেছেন। দায়ান বলে, ছেলেদের 4টা বিয়ের অনুমতি আছে, আমি তো মাত্র 2টা করেছি। রিমসা তাচ্ছিল্যের সাথে বলে, ইসলামে 4 বিয়ের অনুমতি দিয়েছে, তবে সেগুলো কিছু শর্তের সাথে। আপনি সে শর্ত ভঙ্গ করেছেন। আমার বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেছেন। আমাকে স্ত্রীর অধিকার না দিয়ে দ্বিতীয় জনকে ভালোবাসার পরম সুখ অনুভব করেছে। সেখানে আপনার সাথে কথা বলতেও ঘৃণায় আমার গা গুলিয়ে আসছে। তারপর এক্সকিউজ মি বলে কঠোর অ্যাটিটিউডের সাথে দায়ানকে এড়িয়ে সামনের দিকে চলে যায় রিমসা। লাশের পাশে উপস্থিত পুলিশকে সে প্রশ্ন করে, স্যার, লোকটা কিভাবে মারা গেছে সে সম্পর্কে কিছু জানতে পারলেন? লাশের সামনে দাঁড়িয়ে থাকা কেস ইনভেস্টিগেশন রিমসার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে জবাব দেয়। পুরুষাঙ্গ কেটে খুন করা হয়েছে। রিমসা উদ্বিগ্ন চিত্তে সহিত বলে, এর আগেও আমাদের গ্রামের খালপাড় থেকে এমন পুরুষাঙ্গ কাটা 2টা লাশ পাওয়া গেছিল।
তাহলে এই লোকটাও তাদের মতো খুন হলো। এই 3টা খুন কি কোনোভাবে একজনের করা? ঠিক সেই সময় দায়ান রিমসার হাত ধরে বলে, মেয়ে মানুষের এত গোয়েন্দাগিরি করার দরকার নেই। খুনের তদন্ত করার জন্য পুলিশ আছে। তুমি দ্রুত স্থান ত্যাগ করো। রিমসা দায়ানের হাত থেকে নিজের হাত ঝাপটা দিয়ে ছাড়িয়ে নিয়ে বলে, আমিও গ্রামের একজন সদস্য, তাই আমারও সব কিছু জানার পূর্ণ অধিকার আছে। রিমসা আবারও পুলিশকে প্রশ্ন করে। আচ্ছা অফিসার, লাশটা কার সে সম্পর্কে কিছু জানতে পারলেন? অফিসার বলে, হ্যাঁ, লোকটার নাম রতন শেখ। আপনাদের পাশের গ্রামের গার্লস স্কুলের টিচার উনি। এমন সময় ঝর্ণা এসে বলে, যে রতন শেখ রে খুন করেছে ভালোই করেছে। বেডা 1 নাম্বার লুচ্চা ছিল। মেয়েদের শরীর কাতর স্থানে স্পর্শ করতে একটু লজ্জা পেত না। জানো ভাবি, আমি কিন্তু এইবার পরীক্ষা দেইনি এই স্যারের জন্যই। তোমাকে যে স্যারের কথা বলেছিলাম এটাই সেই স্যার। পুলিশ তখন বলে, আমাদের মনে হচ্ছে কোনো ঠান্ডা মাথার সিরিয়াল কিলারের কাজগুলো। সে বেছে বেছে মেয়েদের সাথে অন্যায় করা লোকদের শাস্তি দিচ্ছে। রিমসা বলে, যে সব কাজ করছে ভালোই করছে। এদের লাশ দেখে বাকিদের উচিত নিজেদের চরিত্র ঠিক করে নেওয়া, নয়তো বলা যায় না চতুর্থ লাশটা আবার কার পড়ে থাকে এখানে। দায়ান তখন ইলমা আর ঝর্ণার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে। তা দেখে ইলমা আমতামতা করে বলে, ভাবি চলো আমাদের রতন স্যারের বাড়িতে যেতে হবে, তার বাড়ির সদস্যদের সান্ত্বনা দিতে হবে। রিমসা বলে, সান্ত্বনা দিতে যেতে হবে, সে কথা কে বলেছে? একটু আগে বড় ভাবি কল করেছিল। সে বলেছে আমরা যেখানেই থাকি দ্রুত যেন বাড়িতে ফিরে আসি, কারণ বাড়ির সবাই রতন শেখের বাড়িতে যাবে। আব্বা আমাদেরকেও সঙ্গে যেতে বলেছে। রিমসা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা আব্বা যখন বলেছে তখন তো যেতেই হবে। কি আর করার, খালপাড়ে রতন শেখের লাশ তামাশা মন ভরে দেখার হলো না, এই আর কি। এরপর 3 জন সেখান থেকে দ্রুত প্রস্থান করে। তখন কর্তব্যরত পুলিশ অফিসার বলে, কি জানেন তো মিস্টার দায়ান, আপনাদের গ্রামে এটা 3য় খুন হলো। 3 জনের প্রসঙ্গ কেটেছে, আর একই স্থানে একইভাবে লাশ ফেলে রেখেছে। খোঁজখবর নিতে গেলে জানা যায় তাদের চরিত্রের সমস্যা ছিল। আচ্ছা, আপনার কি মনে হয় কেউ একজন ইচ্ছা করে বেছে বেছে এই খারাপ লোকদের খুন করেছে? দেখুন না, আজ আপনাদের পাশের গ্রামের রতন শেখ খুন হলো, তার আগে 2 জন আপনাদের গ্রামের মানুষ ছিল। আর সেই লাশ দেখতে আর কেউ না আসলেও আপনার পরিবারের মেয়েরা ঠিকই আসে। আচ্ছা, কোনোভাবে আপনার পরিবারের কেউ জড়িত নেই তো এই ঘটনার পিছনে? বলা তো যায় না, তাদের কেউ একজন হয়তো সিরিয়াল কিলারের সাথে সম্পর্কিত। দায়ান এবার রাগী দৃষ্টিতে অফিসারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, দেখুন অফিসার, অযথা মিথ্যাচার করে আমার পরিবারের মান সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের জন্য এটা খুব ভালো হবে না। নিজেদের কাজ ঠিকমতো করতে পারেন না, আবার এসেছেন আমার পরিবারের দিকে আঙুল তুলতে। আপনাদের আগের 2টা কেস এখনও অমীমাংসিত, সেগুলোর আসামিকে ধরুন। আমার পরিবারের সদস্যদের মিথ্যাচার করে আসামি বানাতে আসবেন না। অফিসার মুচকি হাসি দিয়ে বলে, কি যে বলেন মিস্টার দায়ান সাহেব, আপনি নিজে একজন লয়ার হয়েও এভাবে আইনের লোকদের সাথে কথা বলছেন? আমাদের কাজ সবাইকে সন্দেহজনক দৃষ্টিতে দেখা, আমরা সেই কাজ করছি। এখানে আপনার মোটেও এভাবে রাগারাগি করাটা উচিত নয়। দায়ান ক্ষুব্ধ কণ্ঠে বলে, হ্যাঁ, আপনাদের নিজেদের কাজ ভালো মতো করলেই খুশি হব, আর আমার পরিবারের দিকে সন্দেহের দৃষ্টিপাত না করলেই খুশি হব। অফিসার বলে, কি করব বলেন? খুনের তদন্তস্থলে সবাইকে সন্দেহের দৃষ্টিকোণ থেকে দেখা আমাদের একমাত্র কাজ, তাই আমাদের কাজটা কেউ কটূক্তি না করলে ভালো। দায়ান বলে, আপনারা আপনাদের কাজ করেন, কোনো সমস্যা হলে বলবেন, সাহায্য করতে এগিয়ে আসব। তাছাড়া গ্রামের লোকজনদের সাহায্য করার জন্য আমি গ্রামে বসবাস করছি। তখন লোকজনের ভিড়ের মধ্যে কেউ একজন বলে ওঠে, ভাইজান 2 বিয়ে করেছেন, গ্রামের লোকদের কোন সাহায্য দানের জন্য জানতে পারি? দায়ান রুকুসকে আশেপাশে একবার দৃষ্টিপাত করে দেখে নেই। তারপর দায়ান মনে মনে বলতে থাকে, কার কলেজায় এত সাহস, সে ভিড়ের মধ্যে লুকিয়ে থেকে দায়ানকে পার্সোনাল প্রশ্ন করে। হাতের কাছে পেলে ব্যাটারে কেটে কুচি কুচি করে এই খালের পাড়ে পুঁতে রেখে দিব। শয়তান বেটা, একবার খালি সামনে এসে দায়ানের মুখোমুখি হও। যে এই উক্তি করেছে সে খুব ভালো করে জানে এই দায়ান যদি জানতে পারে কে এমন মন্তব্য করেছে তাহলে তাকে আস্ত গিলে খাবে। কি দরকার যে ভাগের সামনে যে বলার। নাও, আমাকে তোমার দুপুরবেলা লাঞ্চ বানাও। অফিসারের থেকে বিদায় নিয়ে দায়ান ফিরে আসে
আসার পথে তার বাড়ির 3 রমণীর সাথে দেখা হয়। আসার সময় প্রতিমধ্যে তাদের দেখা হয়েছিল, তবে রিমসা তার আত্মসম্মান বজায় রাখতে দায়ানের সাথে কোনো প্রকার কথা বলে নাই। এদিকে বাড়িতে এসে রান্নাঘরের দিকে অগ্রসর হতেই দূর থেকে ইফাকে রান্নাঘরে দেখে রিমসার বুকের মাঝে ছ্যাদ করে ওঠে। এতদিন যে রান্নাঘরে তার পদচারণে মুখরিত ছিল, আজ সেখানে তার কোনো অস্তিত্বই নেই। বিয়ের পর থেকে স্বামীর ঘরে তার কোনো ঠাঁই হয়নি, তাতে বিন্দুমাত্র আফসোস ছিল না। এবারের প্রতিটা মানুষ অল্প কিছু দিনেই তাকে আপন করে নিয়েছিল, তাই স্বামীর ভালোবাসা না পেলেও মনের আক্ষেপটা একটু হলেও কম ছিল। একদিন হয়তো পরিস্থিতি তার অনুকূলে আসবে। সারাদিন শাশুড়ি আর বড় জায়ের সাথে রান্নার সময় ছাড়াও এমনিতেও খুনসুটিতে সময় কাটত। তবে আজ সে বাড়িতে সকলে কি সুন্দর তার স্থানে অন্য কাউকে বসিয়ে দিল। কেউ তার মনের পোড়া ভাইয়ের কথা চিন্তা করছে না। এসব ভাবতেই রিমসার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পেছন থেকে ইলমা রিমসার কাঁধে হাত রাখতেই চোখের জল আড়ালে মুছে ফেলে। ইলমা বলে, ভাবি আমি আম্মার সাথে কথা বলে দেখছি। রিমসা থমথমে গলায় বলে, আমার জন্য তোমার কারোর সাথে কথা বলার দরকার নেই। তারপর সে ঝর্ণার হাত ধরে নিজের রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। এমন সময় ইফা দৌড়ে এসে রিমসার পথ আটকে বলে, এই তুই কোথায় যাচ্ছিস? চল আমার সাথে রান্নাঘরে যাবি। তুই ভালো করেই জানিস আমি রান্নার কাজে পারদর্শী না, তবু কেউ যদি সাহায্য করে তাও এক কথা ছিল, একা এত লোকের রান্না আমি কিভাবে করব? রিমসা বিরক্তির সাথে বলে, তোর সংসার তুই ভালো জানিস, আমাকে কেন এসব কথা শোনাতে এসছিস? স্বামীর সাথে প্রেমে যেভাবে মশগুল আছিস, সংসারের কাজগুলো সেভাবে কর। ইফা বলে, আরে বাহ, তুই আমার সতীন তো। আমি জামাই নিয়ে ঘোরাঘুরি করব আর তুই আমার সন্তান আর সংসারটা সামলাবি। রিমসা তাচ্ছিল্যের সাথে বলে, আমাকে দেখে কি কাজের বেটি রহিমা মনে হয় নাকি আমি আত্মসম্মানহীন কোনো নারী? স্বামীর দেয়া এত বড় ধোঁকা মুখ বুঝে সহ্য করে নিব? এমন স্বামীর অনুগত হয়ে অবলা জীবের মতো তার সংসারে সারা জীবন পড়ে থাকবো? ইফা তাচ্ছিল্যের সাথে বলে, এখনো আছিস তো সেই স্বামীর বাড়িতে? রিমসা এবার বিদ্রুপের সাথে বলে ওঠে, ওহে মূর্খ নারী, এটা তোর স্বামীর বাড়ি না, তার বাবার বাড়ি। আমার শ্বশুর মশাই যদি তার সম্পত্তিতে দাইয়ানকে অংশীদার না করেন, তাহলে তোদের দুজনকে পথে যেয়ে দাঁড়াতে হবে। আর তোর স্বামী উকিল মানুষ হলেও বেকার, বাবার বাড়িতে থেকে বাপের পয়সাতে ফুটানি করে, বাপের টাকার গরম দেখাতে শুধু শুধু ওকালতি পড়েছিল। রিমসার এই সমস্ত কথা জেনেও ইফার গায়ে কাচের মতো বিঁধতে থাকে। ইলমা শুধু একবার ভাবি ডেকে চুপচাপ থাকে। রিমসা বলে, ইফা, তুই চিন্তা করিস না, আমি তোর কোনো সাহায্য করতে না পারলেও অপকার করব না। তবে হ্যাঁ, আমার সাথে হওয়া অন্যায়টা যে মুখ বুঝে সহ্য করব এমনটা কিন্তু মোটেই হবে না। জানিস তো, ছোটবেলা থেকে আমি আমার সাথে হওয়া অন্যায়কারীকে কখনো মাফ করি না। ইফা কাপা কাপা গলায় বলল, তুই কি খুন করবি? রিমসা বলে, দরকার হলে তাই করব। বলে সেই স্থান থেকে দ্রুত প্রস্থান করে। এভাবে কয়েকদিন পার হয়ে গেছে। রিমসা নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়েছে। রুমের বাইরে গেলে দেখে তার স্বামী দ্বিতীয় বউ নিয়ে কত ঠাট্টা তামাশা করছে। দুজনে রুম থেকে হাসতে হাসতে বেরিয়ে আসে। আবার দিন শেষে দুজনে সুন্দর মতো বউয়ের হাত ধরে হাসতে হাসতে রুমে প্রবেশ করে দরজায় খিল দেয়। আর রিমসা বাড়ির একটা কোণার সারাদিন আগাছার মতো পড়ে থাকে। রিমসা রুমের বাহিরের এসব দৃশ্য দেখে আজ বিষণ্ণভাবে নিয়ে জানালার পাশে থাকা কেদারায় বসে পড়ে। নীরবতা পালন করতে থাকে। এক দৃষ্টিতে বাহিরের ওই মেঘলা আকাশের পানে তাকিয়ে থাকে। হয়তো কিছু সময়ের মধ্যে চৈত্র মাসের শেষটা ঝড় বৃষ্টি দিয়ে নামবে। বৈশাখের আগমনী বার্তা নিয়ে ওই নীল স্বচ্ছ আকাশটা কালো আধারে ছেয়ে গেছে। কিছু সময়ের মধ্যে অসময়ের ঝড় বৃষ্টি শুরু হবে। ঝড় মেঘ আকাশের এদিক ওদিকে উড়ুউড়ি করছে। ঘরের ভেতরে তার প্রভাব পড়তে শুরু করেছে। অসময় ঝড় মেঘ এসে পুরো আকাশটাকে গ্রাস করে নিয়েছে। কোলাহলপূর্ণ পরিবেশে হঠাৎ করে অশান্ত হতে শুরু করেছে। বাড়ির বউ মেয়েরা খুব ব্যস্ত বাহিরের শুকনো কাপড় গোছাতে, কেউ আবার রান্নাঘরে শুকনো খড়ি গোছাতে মাচাতে রাখতে, আবার কেউ ধুলিকণা থেকে রুমের আসবাবপত্র বাঁচাতে দরজাপাত সুন্দর করে বন্ধ করে দিচ্ছে। এদিকে হঠাৎ করে অসময়ের বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। টিনের চালের উপর টুংটাং আওয়াজ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনের মজাই আলাদা। গ্রামের বাড়িতে টিনের চালে বৃষ্টির মোটা ফোঁটা পড়তেই প্রকৃতির এক সুন্দর মোহনীয় গান শোনা যায়।
হঠাৎ করে এলোমেলো শাড়িতে রুমের বাহিরে ছুটে বেরিয়ে আসে রিমসা। সোজা বাড়ির উঠানের মাঝে এসে ভিজতে শুরু করে দেয়। রেহানা বেগমের দৃষ্টির সামনে তার বাড়ির বউ এমন ছন্নছাড়া হয়ে বৃষ্টিতে ভিজছে। তার ইশারাতে ঝর্ণার মা চেয়ারম্যান বাড়ির সদর দরজা দ্রুত বন্ধ করে দেয়, যেন বাহিরের কেউ অন্দরমহলের খবর জানতে না পারে। এদিকে রিমসাকে এমনভাবে ভিজতে দেখে ইলমা দৌড়ে ভাবির সাথে উঠোনের মধ্যে এসে ভিজতে শুরু করে। ঝর্ণা তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের দুজনের সাথে যোগদান করে। তখন বাড়ির বড় বউ ভয়ে ভয়ে শাশুড়ির কাছে এসে বলে, আম্মা। রেহানা গম্ভীরতার সাথে বলে, কিছু বলবে? বড় বউ বলে, আম্মা, আমিও ওদের সাথে বৃষ্টিতে ভিজতে যাব। রেহানা সাথে সাথে জোরে ধমক দিয়ে বলে উঠে, 6 মাসের ভরা পেট নিয়ে উনি আসছেন অসময়ে বৃষ্টিতে গোসল করতে, তা বলে কি এই প্রথমবার মা হচ্ছ না তুমি? আগেরটা থাকলে এতদিন শাশুড়ি হয়ে যেতে, তাও এখনো জ্ঞান বুদ্ধি হলো না। তা শুনি তোমার আক্কেল জ্ঞান হবে কবে? যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, বৃষ্টিতে বাচ্চাকে কোলে নিয়ে সামনের বছর ভিজিও, তারপর হাসপাতালে কিছুদিন বিশ্রাম করে আসবে। বড় বউটা বিষণ্ণ মনে নিজের রুমের দিকে প্রস্থান করে। শাশুড়ি মার কথা বলার সময় এতটা ব্যস্ত ছিল যে সে এক অভাগী মাকে তার মৃত সন্তানের খোঁটা দিয়েছে তা বুঝতে পারে না। গর্ভবতী মা সে, যে তার আগে এক সন্তানহারা জনম দুঃখিনী অভাগিনী। কেউ কি বুঝবে তার মনের ভেতরে চলা ঝড়ের খবর? রেহানা বেগম ঝর্ণার মাকে উদ্দেশ্য করে বলে, রিমসার পা বেশি লম্বা হয়ে গেছে, বিনা অনুমতিতে হুটহাট যে কোনো কাজ সে করে। এই যে মেয়ে মানুষ হয়ে খোলা আকাশে নিচে ড্যাং ড্যাং করে ভিজতে শুরু করে দিয়েছে, চক্ষু লজ্জা বিসর্জন দিল নাকি মেয়েটা? আশেপাশের পরিবেশ সম্পর্কে অবগত না হয়ে সে কোন কারণে উঠোনে ভিজতে গেছে? তার দেখা দেখি আরও 2টা উচ্ছন্নে যাচ্ছে। আজ এদের 3টের ভালো মতো খবর নিব, দেখে নিও। শাশুড়ি ভালো ব্যবহার করে বলে বউগুলো আমার মাথায় হাড়ি ভাঙছে। ঝর্ণার মা বলে। রেহানা বেগম এসব কথার বিপরীতে কোনো জবাব দিল না। এদিকে রিমসার সাথে বৃষ্টিতে ভিজতে ভিজতে হঠাৎ করে ইলমার বারান্দাতে থাকা তার মায়ের সাথে চোখে চোখাচোখি হতেই ভয়ে নিজেকে ভাবির পেছনে গুটিয়ে নেয়। মায়ের ওই রক্তিম চক্ষু দেখে ইলমার বুঝতে বাকি রইল না আজ নির্ঘাত মাতার পিছে লাঠি ভাঙবে। রেহানা বেগম বারান্দা থেকে প্রস্থান করতেই যে যার রুমে চলে যায়, নয়তো ভেজা কাপড়ে বেশি সময় থাকলে তাদের 3জনেরই সমস্যা হতে পারে। এদিকে রান্নাঘর থেকে ইফা সবকিছুই পর্যবেক্ষণ করছিল। আহা, কোথায় সে স্বামীর সাথে নানা রকম প্রেমের মুহূর্ত কাটাবে, সে করবে এসব কাজ, আর কি করছে সে? সেই সকালে রুম থেকে বেরিয়ে তাকে রান্নাঘরে প্রবেশ করতে হয়। সকালে নাস্তার ব্যবস্থা করে, ওই চুলাতে দুপুরবেলা রান্না বান্না করতে হয়। আবার দুপুরবেলা খাওয়া শেষ হতে না হতেই রাতের রান্নার জোগাড় শুরু করে দেয়। সে সবের মাঝে আবার শ্বশুরের সাথে কেউ দেখা করতে আসলে তাদের নাস্তার জোগাড় করা। চেয়ারম্যান বাড়িতে প্রতিদিন বাহিরের লোকদের আনাগোনা ভালোই, পরিবারের সদস্য ছাড়াও বাহিরের মেহমানদের জন্য অতিরিক্ত রান্না করা লাগে। এদিকে বলদের মতো সারাদিন খাটুনি খাটবার পর রাতে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে ভালোই লাগছে। তবে এই ভালো লাগা কতদিন পর্যন্ত থাকবে তা নিয়ে এখন ইফার দুশ্চিন্তা শুরু হয়েছে। এভাবে বেশি দিন চলতে থাকলে দায়ানের সাথে তার সম্পর্কের অবনতি হতে বেশি দেরি হবে না। রাতের নিস্তব্ধতায় প্রকৃতি শান্ত থাকে না অশান্ত তা কেউ জানে না। প্রকৃতির মানুষের মতো সবসময় চঞ্চল থাকে না, তা নীরবতা পালন করে। তবে যখন প্রকৃতির সহ্য শক্তি কমে আসে তখন প্রকৃতিও তাণ্ডব করে। শহরের তুলনায় গ্রামের মানুষের রাত জাগে কম। গ্রামের বাড়িতে রাত 10টার মধ্যে সবাই রাতের খাবার খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। চেয়ারম্যান বাড়ির সদস্যরা গ্রামের আর 5টা বাড়ির মতো, তাদের বাড়িতেও সন্ধ্যার পরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ে। তবে আজকে তাদের বাড়িতে পরিবেশ অন্যরকম। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করার পর বাড়ির সকল সদস্যরা অন্দরমহলের বৈঠকখানাতে বসে পারিবারিক কিছু ব্যাপারে আলোচনা করছিল। তখন হঠাৎ করে সেখানে ইফার আগমন ঘটে। ইফা সেখানে এসে তার শ্বশুরমশাইকে উদ্দেশ্য করে বলে, আব্বা, আমার একটু নালিশ ছিল রিশমাকে নিয়ে। বদরুদ্দিন সাহেবের দাঁতের উপর দাঁত চেপে বলে, কি বলতে এসেছো বলে যাও। ইফা বলে, বড় ভাবির বাচ্চা হবে দেখে আম্মা তাকে বাড়ির কোনো কাজ করতে দেয় না। আজকাল আমার শরীরটা ভালো থাকে না দেখে তিনিও রান্নার কোনো কাজ করেন না। এদিকে ইলমা তার লেখাপড়া নিয়ে ব্যস্ত, তাকে বাড়ির কোনো কাজ করতে হয় না।
বাকি থাকলো বাড়ির কাজের মানুষরা। ঝর্ণার মা খালা বাড়ির অন্য কাজে ব্যস্ত থাকে দেখে সে আমাকে সাহায্য করতে পারে না। তার মেয়েটাও রান্নাঘরে আসে না আমাকে সাহায্য করতে। বাকি আছে রিশমা। আমি বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তার পাখা গজিয়েছে। সে বাড়ির কোনো কাজ করে না। আমার দ্বারা একলা রান্নার সমস্ত কাজ করা সম্ভব না। হয় রিশমাকে রান্নার কাজ করতে বলেন, নয়তো বাড়ি থেকে চলে যেতে বলেন। আমি এভাবে সারাদিন রান্না করে কামলা দিতে পারবো না। বদরুদ্দিন সাহেব অগ্নি দৃষ্টিতে রেহানার দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পর রেহানাকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার রেহেনা, আজকাল সংসারে মহিলাদের কাজে সমস্যার সমাধানে আমাকে করতে হবে? সারাদিন গ্রামের মানুষদের সমস্যার সমাধান করে এসে যদি ঘরের সমস্যা দেখতে হয়, তাহলে তুমি আছো কেন বাড়িতে? বাড়ি ছেড়ে চলে যাও। তাহলে আমি সংসারের সমস্ত দায়িত্ব মানুষদের ভাগ করে দিব, তারা আমার সংসারটাকে দেখবে। রেহানা মাথা নিচু করে বলে, আমি বুঝতেই পারি নাই যে দুদিন কাজ করেই আপনার কাছে বিচার দিতে চলে আসবে। রেমসাও এসে সংসারের হাল ধরেছিল। তারপর আর কখনো রান্নাঘরে আমাদের কারোর কোনো মাথা ব্যথা ছিল না। যে কাজ রেমসা এতদিন করে এসেছে সে একই কাজ। সে কখনো বিচার দিতে আসলো না। তাহলে ইফা কোন কারণে বিচার দিচ্ছে তাই বুঝতে পারছি না। বাড়ির বউ তখন তার ছেলের সাথে গলার স্বর উঁচু করে বলে, আব্বা আম্মা, আমি এত বছর ধরে এই সংসারে এসেছি, আজ পর্যন্ত কোনো দিন আপনাদের দুজনের মাঝে মনোমালিন্য দেখি নাই। কেউ কখনো কারো উপর রাগারাগি করেন নাই। তবে আজ এই ইফার জন্য আপনি আম্মাকে বাড়ি থেকে চলে যেতে বলছেন? ইফা তখন বলে, আমি কি ওনাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করেছি? তারা স্বামী স্ত্রী, তাদের কথা কাটাকাটি হতেই পারে। তার দায় আমার না। তাছাড়া তাদের একটা অবিবাহিত মেয়ে আছে। সেই মেয়ের জন্য পাত্র খুঁজতে হবে, ইলমার বিয়ে দিতে হবে। এক বাড়িতে দুই সতীন কেমনি থাকে? ইলমার বিয়ের সময় প্রভাব পড়বে। বাড়ির বড় বউ আবারও বলে, এবার তাহলে বোঝেন দাইয়ান ভাই কেমন মেয়েকে বাড়ির বউ করে এনেছে। যে মেয়ে একটা মেয়ের স্বামীকে কেড়ে নিতে পারে, সে অন্যদের ঘর ভাঙতেও পারে। দাইয়ান ভাই, এখনও সময় আছে, বউয়ের লাগাম টেনে ধরেন, নয়তো আমাদের সোনার সংসারটা আগুনে পুড়ে ছাই হতে সময় নেবে না। এই মেয়ের দেখছি ইলমা আর ঝর্ণাকে নিয়েও সমস্যা হচ্ছে। ইলমা ঝাঁঝালো কণ্ঠে বলে, ডায়ান ভাই, আপনার বউকে বলে দিন আমি আমার বাবার বাড়িতে আছি, তার স্বামীর বাড়িতে না। আমি আমার বাবার পয়সাতে খাচ্ছি পড়ছি, তার স্বামীর পয়সাতে নয়। আমি তার মতো আরেকজনের স্বামী হাতিয়ে নেইনি। আমি বাবার বাড়িতে কতটা কাজ করব সম্পূর্ণ আমার আর আমার বাবা মার ব্যাপার। আমাকে নিয়ে যেন দ্বিতীয়বার কখনো আপনার বউ কোনো কথা না বলে। বড় ভাবি বলে, দাইয়ান ভাই, তার যদি রান্নার কাজ করতে ইচ্ছা না হয় বাপের বাড়িতে চলে যেতে বলেন। যদিও তার বাপের বাড়ি থাকলে হয়, যে বাড়িতে বড় হয়েছে সে বাড়ির মেয়ের স্বামীকে হাতিয়ে নিয়েছে। স্বার্থপর লোভী মেয়ে একটা। দায়ান তখন ইফাকে বলে, তোমার সমস্যা হচ্ছিল সে কথা আমাকে বলতে পারতে। এভাবে সোজাসুজি আব্বার কাছে বিচার দেওয়া উচিত হয়নি। তাছাড়া বাড়ির অন্দরমহল মেয়েদের সেখানে পুরুষের নাক গলানো আব্বা পছন্দ করে না। সারা জীবন আমাদের বাড়ির অন্দরমহলের সব সিদ্ধান্ত আম্মাই নিয়েছে। ইফা আর কিছু বলবে তার আগেই বদরুদ্দিন সাহেব তার বড় ছেলে দিরহামকে উদ্দেশ্য করে বলে, আমাদের বাড়ির উত্তর দিকের ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করো। শহর থেকে আমার কিছু পরিচিত মানুষেরা আসবে, তারা বেশ কিছুদিন এখানে এসে থাকবে। আর বাড়ির মহিলাদের জন্য বাড়ির মধ্যে দিয়ে পর্দা টাঙিয়ে দিও, যাতে করে সদর দরজা দিয়ে বাইরের মানুষেরা আসলে অন্দরমহলের দিকে তাদের নজরে না পড়ে, সোজাভাবে যেন তারা উত্তরের ঘরগুলোতে প্রবেশ করতে পারে। দিরহাম বলে, আব্বা, তারা কবে আসবে তো যদি বলতেন, আসলে সেই হিসাবে ব্যবস্থা করতে সুবিধা হতো। বদরুদ্দিন সাহেব বলে, সামনের সপ্তাহে তাদের আসার কথা আছে। রিমসা, ইমলা, ঝর্ণা, তোমরা তিনজন মেহমানদারি করতে যাবে না। মেহমান আসলে বাড়ির অন্যদের মেহমানদারি করতে দিবে। যে দিনকাল পড়েছে তাতে আমি চাই না তোমরা তিনজন বাহির পুরুষদের সামনে যাও। যদিও গ্রামের লোকজনের কথা আলাদা, তাদের সামনে যখন যাও তখন আমি থাকি। তবে শহরের মেহমানগুলো অনেক দিনের জন্য আসছে। তিনজন একসাথে সম্মতিসূচক ভঙ্গিতে বলে, আচ্ছা। আচ্ছা।
তারপর বদরুদ্দিন সাহেব বৈঠকখানা থেকে প্রস্থান করার পূর্বে ইফাকে উদ্দেশ্য করে বলে, তোমার ভাগ্য ভালো, রিশমা পুলিশের কাছে গিয়ে দারোয়ানের নামে নালিশ করে নাই। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। রিশমা যদি নালিশটা করে তাহলে তোমার আর স্বামীকে নিয়ে সংসারটা করা যাবে না। তোমার ওই স্বামী 7 বছরের জন্য জেলে থাকবে। এখনও সাবধান হয়ে যাও, নয়তো বলা যায় না। রিশমা যদি মামলা করে তাহলে তোমার এই স্বামী নিয়ে বাড়াইটা আর থাকবে না। স্বামীকে তুমিও পাবে না, আর রিশমা তো পারছেই না। এসব বলে দেরি না করে চলে যায়। রেহানা বেগম মাথা নিচু করে রুম থেকে প্রস্থান করার পূর্বে রিমসার দিকে জলভরা আঁখি নিয়ে এক নজর তাকিয়ে চলে যায়। রিমসা তার এত ভালো মনের মানুষ, শাশুড়ি মার চোখে জল দেখে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে সোজা ইফার গালে থাপ্পড় দিয়ে বসে। ইফা কিছু বলতে যাবে তার পূর্বে দায়ান বলে, তোমার এত সাহস, তুমি আমার স্ত্রীর গায়ে হাত দাও? রিমসা চিৎকার দিয়ে বলে, গলার স্বর আস্তে করে কথা বলেন। কেমন ছেলে আপনি, যে বউয়ের জন্য আপনার মায়ের চোখের জল ঝরছিল তা চোখে পড়ে না? আমি না হয় আপনার কেউ না, কিন্তু রেহলা বেগম তো আপনার জন্মদাত্রী মাতা। ইলমা বলে, আরে ভাবি, তুমিও কার সাথে কি কথা বলছো? ওই দায়ানের চোখে এখন ইফা ছাড়া অন্য কেউ নজরে পড়ে না। এই মেয়ের জন্য দেখবা আমাদের সংসারটা পানিতে ভেসে যাবে। তুমি যদি তোমার সাথে হওয়া অন্যায়ের জন্য লড়াই করতে, তাহলে এদের মতো পুরুষেরা কখনোই নারীকে ধোঁকা দিতে পারতো না। রিমসা রহস্যের হাসি দিয়ে বলে, ইলমা, আমাকে কি এতটা অবলা নারী মনে হয় তোমার? যে স্বামী আমাকে সম্মান করে নাই তাকে মাথায় তুলে রাখবো আমি? আমাকে যে সুখ না দিয়ে নিজে অন্যকে নিয়ে সুখে থাকার চিন্তায় মগ্ন, তাকে এত সহজেই ছেড়ে দিয়ে দিব? দিরহাম বলে, দায়ার নিজেই তো উকিল, তার সাথে তুমি কিভাবে কি করবে? রিমসা বলে, দেশের আইন সবার জন্য সমান। আইনের লোকেরা আইন ভাঙে বেশি। তারা ভাবে আমরা আমাদের ঠিক বাঁচিয়ে নিতে পারবো, সমস্যা হবে না। ঝর্ণা বলে, এই না হলে আমার রিমসা ভাবি। দায়ান ইফার হাত ধরে তাদের রুমের উদ্দেশ্যে যাবার সময় বলে, তুমি আমার চুলটাও ছিঁড়তে পারবে না। হুদাই মেয়ে মানুষ তো লাফালাফি করবে বেশি বেশি। তোমার নিজের এই সংসারটা এবার হাতছাড়া হয়ে যাবে, দেখে নিও। রিমসা মুচকি হাসি দিয়ে বলে, সময় দেবে জবাব, আমি না। আমি বড্ড স্বার্থপরমী। আমার ছোটবেলা থেকে সমস্যা, আমি অন্যায় সহ্য করতে পারি না। তবুও বারবার মানুষেরা আমার সাথে অন্যায় করে। ছোটবেলায় স্কুল যাওয়ার পথে একজন মুদি দোকানি ছিল যে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকতো। তার দোকান থেকে কিছু আনতে গেলে নানান রকমভাবে ছলনা করে খুব খারাপভাবে হাতে স্পর্শ করত। এদিকে স্কুলে সেই রতন স্যার তো ছিলই। রিমশেষের লোকটি সুবিধার নয়। বাইরে এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর স্কুলের স্টুডেন্টের সংখ্যা কম। যারা এসেছিল তারা ছুটির সাথে সাথে বাড়ির পথে রওনা দিয়েছে। তুই না হয় স্যারের সাথে অন্যদিন কথা বলবি। আমি ঋতুকে অবদান করে বলি, তার সাথে আড়ালে কোথাও যাচ্ছি না। তোদের চোখের সামনে কথা বলে চলে আসব। তুই এখানে অপেক্ষা করবি। কিন্তু আমি চলে আসার পর ঋতু সেখানে দাঁড়িয়েছিল। স্যারের কাছে এসে বলি, স্যার কিছু বলবেন? স্যার বলে, হ্যাঁ, তোমার সাথে একটু কথা ছিল। তুমি আমার সাথে অফিস রুমে এসো। তখন স্যারের সাথে তার অফিস কক্ষে যাবার কথা শুনতেই আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। এদিকে অফিস রুমের অন্যান্য স্যারেরা আজ দ্রুত চলে গেছে। তবুও আমি সাহসের সাথে বলি, স্যার যা বলার এখানে বলেন। আমার বাড়িতে যাবার জলদি আছে। দেখছেন না বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে? স্যার ধমক দিয়ে বলে, পরিবারের কাছ থেকে এমন শিক্ষা পাচ্ছে, গুরুজনের মুখে মুখে তর্ক করো। নিজের শিক্ষার অপমান সহ্য করতে না পেরে স্যারের পেছনে অফিস কক্ষে প্রবেশ করি। তখন তিনি আমার একদম গা ঘেঁষে পাশে এসে দাঁড়ায়। তারপর আমাকে উদ্দেশ্য করে বলে, জানো রিমসা, তুমি স্কুলের সব মেয়েদের থেকে বেশি বুদ্ধিমতীর সাথে স্মার্ট আর দেখতে সুন্দরী। শহুরে ভাবটা ঠিক এখনো আছে তোমার মধ্যে। আমি একরাশ ভয় আর অস্বস্তি নিয়ে বলি, স্যার এসব কথা ছাড়া আর কিছু বলবেন? স্যার বলে, কেন এসব কথা শুনতে ভালো লাগছে না তোমার? মেয়েরা তো আমার সাথে একান্তে কথা বলার জন্য পাগল হয়ে যায়। তুমি কেন আমাকে ইগনোর করছো? রিমসা বিরক্তিকর বোধ করে বলে, স্যার, আপনার মেয়েটাও না এবার আমাদের স্কুলে ভর্তি হয়েছে। স্যার বলে, আমার মেয়েকে কেন আমাদের মাঝে টেনে আনছো? ও বাচ্চা মেয়ে, ওর কথা বাদ দাও।
স্যার এসব কথা বলছিল আর আমার শরীরের বিভিন্ন স্থানে আপত্তিকরভাবে স্পর্শ করছিল, যা আমার মোটেই পছন্দ হচ্ছিল না। স্যার এভাবে স্পর্শ করতে থাকলে তার সাথে খারাপ কিছু হবে। তখন ভাবতে থাকি, আমার বাবা চাকরি করতেন শহরে, তার চাকরির সূত্রে আমাদের শহরে থাকা হতো। তবে একটা অ্যাক্সিডেন্টে বাবার পায়ে সমস্যা হওয়াতে তার চাকরি চলে যায়। তখন আমরা গ্রামের বাড়িতে শিফট করি। স্যার রেগে আমার দিকে অগ্রসর হতেই আমি আমার সামনের টেবিলের উপর থাকা কাচের সুন্দর একটা ফ্লাওয়ার ভাস নিয়ে সোজা স্যারের মাথায় বাড়ি দিয়ে দিই। তারপর দৌড়ে অফিস রুমের বাইরে চলে আসি। বাইরে এসে দেখি ঋতু নেই। তোমার এই শহরের মেয়েকে আমাদের গ্রামে রাখা যাবে না। এই মেয়ে গ্রামে থাকলে অন্য সব মেয়েরা এর সঙ্গদোষে খারাপ হয়ে যাবে। স্কুলের দারোয়ান মামা আমার নামে রতন স্যারের পক্ষ নিয়ে বলে, এই মেয়ে নিজেই স্কুল ছুটির পর স্যারের সাথে দেখা করতে গেছিল। ওখানে গিয়ে স্যারের সাথে আপত্তিকর কাজ করতে চেয়েছিল, কিন্তু স্যার রাজি না হওয়াতে বেয়াদব মেয়েটা স্যারের মাথা ফাটিয়ে দিয়েছে। মেয়ের সম্পর্কে এমন সব উদ্ভট কথা শুনে বাবা সেদিন মোটেই তাদের কথা বিশ্বাস করে নাই। তবে ওই যে রতন স্যার খুব ভালো, তার দুইটা চেহারা ছিল। সে খারাপ কাজগুলো মুখোশের আড়ালে করতো, আর তার ভালো চেহারার সম্পর্কে সকলে জানতো। গ্রাম ছেড়েছিলাম, তাতে কোনো আফসোস ছিল না। ওই খারাপ লোকটার মাথা ফাটিয়ে দিতে পেরেছিলাম, তাতেই মনের মধ্যে অনেক শান্তি ছিল। তারপর আমাকে মামা বাড়িতে রেখে বাড়িতে চলে আসেন। সারা রাত নির্ঘুম কেটেছে রিমসার, সকালে নতুন আলো দেখার অপেক্ষা। এদিকে চারপাশ থেকে ফজর আজানের ধ্বনি রিমসার কানে ভেসে আসতেই অজু করার জন্য রুমের বাহিরে বেরিয়ে আসে। অজু করে নামাজ আদায় করে রুমের বাহিরে চলে আসে। আজ একটা গুরুত্বপূর্ণ দিন রিমসার জন্য। সকাল হয়েছে, সবাই সবার রোজকার কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ করে চেয়ারম্যান বাড়ির সামনে পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে পুলিশ বেরিয়ে সোজা চেয়ারম্যান বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িতে আচমকা এমন পুলিশের আগমনে বদরুদ্দিন সহ তার পরিবারের সকল সদস্য বিভ্রান্ত হয়ে যায়। তখন একজন পুলিশ বলেন, এখানে দায়ানকে, তার নাম থানাতে মামলা করা হয়েছে। দায়ান সামনে এগিয়ে এসে বলে, আমি দাইয়ান। আর কার এত সাহস আমার নামে থানাতে মামলা করে? রিমসা দায়ানের সামনে এসে বলে, জি, আপনার এই উপকারটা আমি করেছি। আসলে আপনাকে আমার চোখের সামনে ইফার সাথে সহ্য হচ্ছিল না, তাই ভাবলাম কিছু বছরের জন্য না হয় আপনি মামাবাড়ি থেকে ঘুরে আসেন, ততদিনে হয়তো আপনার উচিত শিক্ষা হয়ে যাবে। রিমসা দায়ানের নামে থানাতে নালিশ করেছে। এমন কথা চেয়ারম্যান কেউ হজম করতে পারছিল না। রিমসাকে দেখে সবাই ভেবেছিল সে হয়তো দায়ান আর ইফার বিয়েটা মেনে নিয়েছে, তাই নিজেকে একটু সহজ হতে সময় দিচ্ছে। কিন্তু এই চুপচাপ থাকা মেয়েটা যে সুযোগ বুঝে এমন কোপ দিবে তা কেউ কল্পনাও করতে পারেনি। এদিকে পুলিশের সাথে দায়ানের কিছুটা কথা কাটাকাটি হয়, তবে তাতেও কোনো কাজ হয়নি। পুলিশেরা দায়ানকে তাদের সাথে করে নিয়ে যায়। দায়ানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখে ইফা রিমসার হাত জড়িয়ে ধরে বলে, দেখ বোন, উনি তোরও স্বামী, তুই তাকে এভাবে পুলিশের হাতে তুলে দিতে পারিস না। উনি জেলে চলে গেলে আমার কি হবে? তাছাড়া যে বাড়ির লোকেরা তোকে এত ভালোবাসা দিল, তাদের ছেলের সাথে তুই এইভাবে অন্যায় করতে পারিস না। রিমসা বলে, কোথায় কখন কার সাথে আমি ন্যায় অন্যায় বিচার করব তা আমাকে ভাবতে দিলে খুশি হব। আর রইল এই বাড়ির সদস্যদের কথা, তা আমি বুঝে নিব। রিমসার এমন গাছাড়া কথা শুনে ইফার পায়ের নিচের মাটি ভাঙতে শুরু করে। ইফা কান্নায় ভেঙে পড়ে। আর চেয়ারম্যান বাড়ির বাকি সদস্যরা নির্বাক দর্শকের ভূমিকা পালন করে। সবটা এত দ্রুত হচ্ছিল যে তারা কোনো কিছু ঠিকভাবে বুঝে ওঠার আগেই সবটা শেষ হয়ে যায়। তবে এতে তাদের কোনো আক্ষেপ আসে বলে মনে হচ্ছে না। দায়ানকে যে পুলিশেরা ধরে নিয়ে গেছে তা নিয়ে চেয়ারম্যান বাড়ির কারো কোনো মাথা ব্যথা হচ্ছে না। তাদের সবার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তারা জানতো এমন কিছু হবে। ইফাই দিকে সেই সকাল থেকে বিলাপের সুরে কান্না করে যাচ্ছে, আর কান্না করা দেখে কারো মনে সহানুভূতির সৃষ্টি না হলেও এহেন কাণ্ডে বিরক্তিবোধ করছিল সকলে। বদরুদ্দিন সাহেব কোথায় যেন মিটিংয়ে আছে, তিনি সেই মিটিং অ্যাটেন্ড করতে যাবে। রেহানা বেগম তাই স্বামীর সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিচ্ছেন। বাড়ির পরিবেশ দেখে মনেই হচ্ছে না এ বাড়ির ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। বদরুদ্দিন সাহেব বাড়ির সদর দরজার সামনে এসে গলার আওয়াজ জোরে করে বলে, আমার জরুরি মিটিং আছে, আমি সেখানে যাচ্ছি। আমার বাড়িতে ফিরতে 2-3 দিন দেরি হতে পারে। সবাই সাবধানে থাকবে। যদি কারো কোনো সমস্যা হয় তারা তাদের সমস্যার সমাধান নিজেই করে, আমি কারো সমস্যার সমাধান করে দিতে পারবো না। ইফা সদর দরজার কাছেই উপস্থিত ছিল।
তাই সে তার শ্বশুরের বলার সব কথা স্পষ্ট শুনতে পেয়েছে। এসব কথা শুনে আরও জোরে কান্নাকাটি করতে শুরু করে। বদরুদ্দিন সাহেব চলে যাবার পর রেহানা বেগম বিরক্তি বোধ করছিল, তাই তিনি ইফার সামনে যেয়ে বলে, শোনো মেয়ে, আমার বাড়ির উঠোনের কোণায় বসে এভাবে বিলাপ করার দরকার নেই। তোমার যদি খুব কান্নাকাটি করার ইচ্ছে হয় বাবার বাড়ি যেয়ে কান্নাকাটি করো। এভাবে এখানে কান্না করে আমার বাড়ির পরিবেশ দূষিত করবে না। ইফা ঝাঁঝালো কণ্ঠের প্রতিবাদ করে ওঠে, এই আপনি কেমন মা? যার ছেলেকে সকালে পুলিশে ধরে নিয়ে গেল সে মা এমন গাছাড়া স্বভাবের হয় কি করে? রেহানা বেগম গম্ভীরতার বজায় রেখে বলে, ছেলে যখন আমার, চিন্তাও আমার। আমি আমার অনুভূতি কিভাবে প্রকাশ করব তা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কেমন স্বভাবের তা আমাকে বুঝতে দাও। ইফা ন্যাকামি সুরে বলে, হ্যাঁ, আপনাদের সবার যে আমার স্বামীর প্রতি কেমন অনুভূতি তা দেখতেই পাচ্ছে। সাত সকালে ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। সেই ছেলের বাবা 2-3 দিনের জন্য মিটিংয়ে চলে গেল। বলছি যে তার ছেলেকে কি থানা থেকে ছাড়িয়ে আনতে কেউ যাবে না? রেহানা বেগম তার ছেলের সাথে বলে, ছেলে আমার নিজেই উকিল, সে নিজেই খুব ভালো করে জানে প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে অথবা তাকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের শাস্তি কী। সে জেনে বুঝে তো দ্বিতীয় বিয়ে করেছে। কিছুদিনের জন্য তোমার সাথে দাম্পত্য জীবন যাপন করবে, তারপর জেলে 7 বছর থাকবে। তুমি এখন এ বাড়িতে 7 বছর স্বামীর জন্য অপেক্ষা করবে? ইফা চিৎকার দিয়ে বলে ওঠে, কি? বিয়ে করে কয়েক বছর ভালো মতো সংসার করলাম না, তার জন্য 7 বছর এই বাড়িতে অপেক্ষা করব? 7 বছর এই বাড়িতে স্বামী বিনা দাসী হয়ে থাকবো? রেহানা বেগম বলল, হ্যাঁ, ইচ্ছা হলে অপেক্ষা করবে, নয়তো বাড়ি থেকে চলে যাবে। এখন তো মনে হয় তোমার এমনিতেই এ বাড়ি থেকে চলে যেতে হবে। ইফা বলে, আমি কেন এ বাড়ি ছেড়ে চলে যাব? কই, কেউ তো রিমসাকে এ বাড়ি থেকে চলে যেতে বলছে না। ইলমা তখন সেখানে এসে বলে, কারণ রিমসা ভাবি ভাইয়ার প্রথম বউ। ভাইয়ার উপর তার অধিকার আপনার থেকে বেশি। ভাইয়ার যেমন এ বাড়িতে অধিকার আছে তেমনভাবে রিমসা ভাবির অধিকার আছে। এখন সে এ বাড়িতে 7 বছর কেন, সারা জীবন থাকলেও কেউ কিছু বলবে না। ইফা তখন বলে, আমি বুঝতে পেরেছি, আপনারা আমাকে মিথ্যা ভয় দেখাচ্ছেন যাতে করে আমি আমার স্বামীকে ছেড়ে দিয়ে এই বাড়ি থেকে চলে যাই। তখন দাইয়ানকে নিয়ে ওই রিমসা ডাইনি সুখে সংসার করবে, তাই না? সে সময় রিমসা ইফার সামনে এসে উঠানে থুতু ফেলে বলে, এটাকে কি বলে জানিস তো? যে স্বামী আমার মূল্যবোধ বুঝলো না, আমাকে বোঝার চেষ্টা করলো না, কিন্তু তোর 2 দিনের মিথ্যে ভালোবাসার জালে ফেসে গেছে, সে 7 বছর পর কেন 14 বছর পর সাধু হয়ে ফিরে আসলেও তাকে আমি গ্রহণ করব কিনা ভাবতে হবে না। তবে হ্যাঁ, তাকে অন্য কারোর সাথে সুখের সংসার করতে দিব না, কারণ সে শুধু আমার। আমি তাকে গ্রহণ করব না, আবার ফেলেও দিব না। দুটোর মাঝে আজীবন ঝুলিয়ে রাখবো। ইফা বলে, তুই এমন কিছুই করবি না। তোর দৌড়ানি কত দূর তা আমার জানা আছে। রিমসা ইফাকে ইগনোর করে ইলমার হাত ধরে বলে, এই তোমার না সামনে এসএসসি পরীক্ষা, তুমি এভাবে ঘোরাঘুরি করলে চলবে? চলো পড়তে বসবে, না হলে ডাহা ফেল করবে। আর ঝর্ণা কই? ওর কয়েকদিন পর পরীক্ষা, পরীক্ষা দেবে না বললেই হবে? ওর ঘাড় সহ পরীক্ষা দেবে। আম্মা, আপনি সংসারের সব কাজ দেখেন, আমি মেয়ে দুটোকে সঙ্গে নিয়ে যাচ্ছি, আর যার দরকার সে আমার দৌড়ানি দেখুক। রেহানা বেগম ইফাকে উদ্দেশ্য করে বলে, যাও বৌমা, মেয়ে দুটোর দায়িত্ব তোমার। এদের ভালো করে পড়িয়ে পাশ করার ব্যবস্থা করো, নয়তো ফেল করা মেয়েকে কেউ তার বাড়ির বউ করবে না। এই যুগে উচ্চশিক্ষিত ভালো পজিশনে থাকা ছেলের ঘাড়ে তো আর আমাদের বাড়ির অশিক্ষিত মেয়ে চাপিয়ে দিতে পারি না। ইফা ঝাঁকিয়ে বলে, আমাকে অশিক্ষিত বলে অপমান করা হচ্ছে? আমিও এইচএসসি পরীক্ষা দিয়েছি। রিমসা তার ছেলের সাথে বলে, পরীক্ষা দিয়েছিস, কিন্তু কয়েকবার পরীক্ষা দিয়েও পাশ করিস নাই। এরপর আর কেউ ইফার কথা শোনার জন্য অপেক্ষা করে না, তারা যে যার কাজে চলে যায়। রেহানা বেগম ঝর্ণার মাকে বলে, আজকে বাড়িতে এত রান্নার চাপ নেই। বাড়ির পুরুষেরা বাড়িতে না থাকলে রান্নার জন্য এত তাড়া থাকে না। দিরহাম সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, সারাদিন আর বাড়িতে আসেনি। যেহেতু বাড়ির পুরুষ মানুষেরা ছিল না, তাই আজ চেয়ারম্যান বাড়িতে বাহিরের মানুষদের আনাগোনা কম ছিল। দিরহাম বিকেলবেলা বাড়িতে ফিরে এসে দেখে বাড়ির সব মহিলারা একসাথে বসে গল্পগুজব করছে। ইফা তাদের থেকে কিছুটা দূরে চুপচাপ মুখটা গোমড়ো করে বসে আছে।
দিরহাম তখন তার মাকে ডাক দিয়ে বলে, আম্মা, কাল রাতে কি হয়েছে কিছু শুনছো নাকি? না তো বাবা, কোনো কিছু শুনি নাই তো। কেন, কারো কোনো সমস্যা হয়েছে? দিরহাম বলে, কাল রাতে নাকি পাশের গ্রামের লতিকা বেগমের স্বামী ফাহিম মিয়াকে কারা যেন আক্রমণ করেছিল। বেচারার অবস্থা ভালো না, হাসপাতালে ভর্তি। আল্লাহ জানে লোকটা বাঁচবে কিনা। রিমসা দ্রুত বলে ওঠে, ভাইয়া লোকটা কিছু বলেছে? কে তার উপর আক্রমণ করেছিল বা তাকে চিনতে পেরেছে? আরে ফাহিম মিয়ার তো এখনো জ্ঞান ফিরে নাই, সে কেমনে বলবে? ঝর্ণা ফট করে বলে ওঠে, খারাপ মানুষদের সাথে সব সময় খারাপই হয়। যদি ভালো মানুষ হতো তাহলে কি তার সাথে এমন কিছু হতো? রেহানা বেগম ঝর্ণাকে ধমকিয়ে বলে, 7 গ্রামের খারাপ মানুষের খবর উনি নিয়ে রেখেছে এমন ভাবা। মেয়ে মানুষকে সব সময় কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। মুখে সব সময় লাগামহীন কথাবার্তা মেয়েগুলোর। যাও, সবাই যে যার রুমে যাও। সবাই প্রস্থান করতেই রেহানা বেগম দিরহামকে উদ্দেশ্য করে বলে, আল্লাহ জানে আমাদের গ্রাম সহ আশেপাশের গ্রামে এসব কি শুরু হলো। কয়েকদিন যেতে না যেতেই খুন খারাপির খবর শোনা যাচ্ছে। মাঝে লোকগুলো মারা গেছে, একজনও কি ভালো ছিল? তাদের সামনে কেউ কিছু না বললেও আড়ালে ঠিকই তাদের লুচ্চা লম্পট চরিত্রহীন এসব বলে সম্বোধন করত। যাক, একদিক দিয়ে ভালোই হচ্ছে, গ্রাম থেকে এসব বিকৃত মস্তিষ্কের মানুষগুলো কমতে শুরু করেছে। রেহানা বেগম বিরক্তির সাথে বলে, হ্যাঁ, যে বা যারা আগাছা নিধন করতে নেমেছে তারা যদি একবার ধরা পড়ে তাদের সোজা ফাঁসি কাটে ঝুলতে হবে। তখন তার পরিবারের সদস্যদের কি হবে ভেবে দেখেছিস? মা, কেউ যদি সমাজের নোংরা পরিষ্কার করতে চায় তাহলে তার গায়ে একটু একটু নোংরা লাগবে, এইটাই স্বাভাবিক। তার মানে এই না তারা খারাপ লোক বলে গণ্য হবে। বাবা, ওইসব পরের বাড়ির ক্যাচাল বাদ দে। নিজের বাড়িতেই কি হচ্ছে তাই বুঝতেছি না। এক বউ বরকে জেলে ভরে দিল, তো আরেক বউ বাড়ি মাথায় তুলে রাখছে। আল্লাহ জানে আমার সংসারের কি হবে। দিরহাম বলে, মা, তোমার ছেলে যদি বুড়ো বয়সে এসে মানুষ চিনতে ভুল করে, সমাজের রক্ষক হয়, যদি ভক্ষকের মতো কাজ করে, তাহলে তাতে শিক্ষা পেতে হবে। এখন যদি তোমরা নিজের ছেলেকে তার ভুলের জন্য উচিত শিক্ষা দিতে না পারো তাহলে তো অন্যকে সেই দায়িত্ব নিতে হবে। এখন রিমসা যখন সেই দায়িত্ব নিয়েছে তখন তোমরা ওকে একটু সাপোর্ট করো, তাহলে দেখবে ভালো কিছু হবে। দেখা যাক আল্লাহ ভাগ্য কি লিখে রাখছে আমার ছেলেটার। সে কাজ আর হীরার মধ্যে তফাৎ করতে পারে কিনা। ইফা 2 দিন ধরে স্বামীকে ছাড়া অনাথের মতো শ্বশুর বাড়িতে পড়ে আছে। তার স্বামী যে জেলখানাতে বন্দি তা নিয়ে এবাড়ির কারো কোনো মাথা ব্যথা নেই। কেউ দায়ানকে ছাড়িয়ে আনার জন্য কেন কোনো তোড়জোড় করছে না। দায়ানকে নিয়ে কারো কোনো অনুভূতি নেই। বাড়ির সবার ভাব দেখে মনে হচ্ছে তাদের ছেলে শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, এমনকি তাদের বাড়ির কোনো সমস্যা নেই। এদিকে আজ 2 দিন অন্য দিনের তুলনায় বেশি কাজ করতে হচ্ছে। রেহানা বেগম তাকে একখণ্ড বিশ্রাম নিতে দিচ্ছে না। একটু পর পর নানা রকম কাজ হাতে ধরিয়ে দিচ্ছে। রেহানা বেগমের ভাব দেখে ইফার মনে হচ্ছে সে এবাড়ির কাজের মেয়ে। তাকে মাসের শেষে মোটা অঙ্কের টাকা বেতন দেয়। ইফাকে শুধু রেহানা বেগম না, বাড়ির সবাই কম বেশি হুকুম করছে। আর ইফা যদি কাজ করতে অনীহা প্রকাশ করে তাহলে তাকে বাড়ি থেকে চলে যেতে বলছে। ইফা একবার প্রতিবাদ করে রেহানা বেগমকে উদ্দেশ্য করে বলে, আমাকে কি কাজের বেডি রহিমা মনে হচ্ছে আপনাদের? সারাক্ষণ এভাবে কাজের হুকুম করছেন। কই, রিমসাকে তো একটু কোনো কাজের কথা বলছেন না। আমার সাথে কেন এমন জাহিলের মতো ব্যবহার করছেন? রেহানা বেগম তার ছেলের সাথে বলে, আজব মেয়ে তুমি দেখছি। রিমসা আমার বাড়ির বউ, তোমার মতো সুতিন হয়ে সে আসে নাই। তুমি জেনে বুঝে রিমসার সংসারটাতে আগুন লাগিয়েছ। তোমার মতো মেয়ের সাথে আরও খারাপ হওয়া উচিত ছিল। আমাদের মানবিকতা আছে বলে ছেলে জেলে দেওয়ার পরেও তোমাকে এ বাড়িতে থাকতে পড়তে খেতে দিচ্ছি। তারপরেও তুমি আর কি চাইছো? বাপু, তুমি এভাবে থাকতে পারলে থাকো, নয়তো আসতে পারো। এখন আর দায়ান নেই। তোমার এত নাটকীয়তা আর সহ্য করতে পারবো না। তুমি ভালো করেই জানো আমরা তোমাকে কোনোদিনও এ বাড়িতে সুখে সংসার করতে সাহায্য করব না। ঝর্ণার মা পাশে থেকে তার ছেলের সাথে বলে। রেহানা বেগম ঝর্ণার মায়ের কথায় তাল দিয়ে বলে, আরে হ্যাঁ, তাই তো। অযথা জিনিসপত্র দিয়ে ভরা রুমটাতে আর ওর একা থাকার দরকার নাই। যেখানে আমার ছেলে থাকছে না সে ঘরে ইফা একলা কারে নিয়ে শুয়ে থাকবে। ইফা চিৎকার দিয়ে বলে, আপনারা দেখছি গিরগিটির থেকেও খারাপ। ছেলে 2 দিনের জন্য বাড়ি থেকে চলে যেতেই তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছেন। রেহানা বেগম শান্ত কণ্ঠে আস্তে করে বলে,
তোমার মতো বেইমান মেয়েকে এর থেকে বেশি সম্মান করা যায় না। ইফা একটু দমে যায়, তবুও উঁচু গলায় কথা বলা বন্ধ করে না। বাড়ির বড় বউ তখন বারান্দায় ছিল, সেখান থেকে বলতে শুরু করে, তোমার সাথে খারাপ ব্যবহার কেন করবে না বলো? যদি তুমি দাইয়ানের সাথে প্রেম করে বিয়ে না করতে, তাহলে রিমসা কখনোই থানাতে যেয়ে বিচার দিত না। আর বিচার না দিলেও তো দাইয়ান ঠিকই বাড়িতে থাকতো। তুমি যেমন রিমসার কাছ থেকে ওর স্বামীকে হাতিয়ে নিয়েছো, তেমন করে না হলেও কৌশলে তোমার কাছ থেকে দাইয়ানকে দূরে সরিয়ে দিয়েছে। সোজা হিসাব।